আজকে ডাইনামিকটা শেষ করে দেবো, ঠিক আছে? বাকি যে 3টে টাইপের প্রবলেম আছে শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। একটু ওয়েট করি আর নাকি? কি ব্যাপার, ওরা আসবে না নাকি? কি ব্যাপার? আচ্ছা, সুমিত, দেবতনু, মনে আছে আগের প্রবলেমগুলো? আমি একবার জাস্ট টাইপগুলো প্রথম থেকে বলতে বলতে যাচ্ছি। ফার্স্ট ওয়ান যেটা আমাদের কাছে ছিল, সেটাতে কি ছিল না, সেটাতে ছিল হচ্ছে আমাদের কাছে যে ম্যাক্সিমাইজেশন হোক বা মিনিমাইজেশন হোক, তার জেডটার জন্য ছিল হচ্ছে U1, U2, U3। আর কনস্ট্যান্ট যেটা ছিল সেটা হচ্ছে U1 প্লাস U2 প্লাস U3।
একটু তাকিয়ে দেখ, মাল্টিপ্লিকেটিভ সেপারেবল রিটার্ন ফাংশনস বা রিটার্ন ভ্যারিয়েবল, এই যে জায়গাটা, এটা কিন্তু আমাদের কাছে মাল্টিপ্লিকেটিভ ফরম্যাটে ছিল। আর কনস্ট্যান্ট যেটা ছিল সেটা হচ্ছে সিঙ্গলি অ্যাডিটিভ ফরম্যাটে ছিল, অর্থাৎ প্লাস। এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট ফর্ম অফ। সেকেন্ড ফরম্যাটটায় যখন আমরা যাচ্ছি তখন সেটা আমাদের কাছে হচ্ছে অ্যাডিটিভ সেপারেবল রিটার্ন ফাংশন, অর্থাৎ অ্যাডিশনটা আমাদের কাছে যেমন থাকার সেরকমই আছে কনস্ট্যান্টটা অ্যাডিটিভ টাইপ, কিন্তু এখানে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে স্কোয়ারের উপরে অ্যাডিশন, প্রত্যেকটা ভেরিয়েবল স্কোয়ার হচ্ছে এবং অ্যাডিশন, এটাও হচ্ছে কিন্তু অ্যাডিটিভ টাইপ সেপারেবল রিটার্ন ফাংশন আর সিঙ্গেল অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এরপরে যেটা 6 নম্বরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আগের দিন যেটা করলাম একটা, সেটা একদমই আমাদের কাছে নর্মাল, অর্থাৎ আমরা যে ফরম্যাটে লিনিয়ার প্রোগ্রামিং এতদিন পর্যন্ত করে এসেছি, অর্থাৎ সিম্পলি একটা ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন অফ জেড আছে, তার উপরে যে ভেরিয়েবলগুলো ডিভিশন ভেরিয়েবলগুলো থাকে এবং অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে যেরকম কনস্ট্যান্টগুলো থাকতো সেইগুলোর উপরে বেস করে একটা করা হয়েছে। একটা ফরম্যাট ছিল যেটা হচ্ছে আমাদের কাছে এটা কিছুটা ওয়ারে শর্ট রুট প্রবলেম হিসেবে কাউন্টিং হয়, এবং এটাতে আমাদের কাছে কি না একটা ডায়াগ্রাম দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল এটা অরিজিনালি গ্রাফের শর্টেস্ট রুট প্রবলেমের আর একটা সলিউশন, এটা গ্রাফের একটা প্রবলেম, ঠিক আছে, যেখানে আমরা ট্রাভেলিং সেলসম্যানে ইউজ করতে পারি, সেখানে এরকমভাবে ডাইনামিক প্রোগ্রামিংয়েও যেতে পারি। তো 3 নম্বরে যেটা আসছি আজকে প্রথমেই, সেটা হচ্ছে আমাদের কাছে কিরকম ফরম্যাট। এবার দেখ একটা মিক্স টাইপের ফরম্যাট, অর্থাৎ এবার আমাদের কাছে ফরম্যাটটা আছে, এটার নাম যেটা বা টাইপে যেটা বলা হয় দ্যাট ইজ অলসো অ্যাডিটিভ সেপারেবল রিটার্ন ফাংশন অ্যান্ড সিঙ্গেল অ্যাডিটিভ কনস্ট্যান্ট। এর আগেও আমরা দেখলাম যখন আমরা u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার এই ফরম্যাটে গেছি, তখনও সেটাকে আমরা বলছি অ্যাডিটিভ সেপারেবল রিটার্ন ফাংশন, মানে অ্যাডিটিভ সেপারেবল। এখানেও কিন্তু এটা অ্যাডিটিভ সেপারেবল, অর্থাৎ এর পাওয়ার কত আছে ডিভিশন ভেরিয়েবলে তার উপরে খুব একটা এর ফর্মটাকে চেঞ্জ হয় না, অর্থাৎ ওটা করেও আমরা যেভাবে এগিয়েছিলাম এই ফরম্যাটেও আমরা সেভাবেই এগোবো। x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার নেই, এখানে কিন্তু কোনো ফর্ম নেই, এখানে জাস্ট আমাদের কাছে কোনো পাওয়ার নেই, নর্মাল একটা টু দি পাওয়ার 1 আছে। কনস্ট্যান্টটা যদি দিকে তাকাই, এর আগে কনস্ট্যান্টগুলো আমরা সিঙ্গেল কোএফিসিয়েন্ট 1 এর উপরে বেস করে এগিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের কাছে এবার একটু কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়েছে আর লেস দ্যান ইকুয়াল টু করা হয়েছে। দেখা যাক অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, যেহেতু আমার কাছে 3টে ডিভিশন ভেরিয়েবল, আমার স্টেট ভেরিয়েবল ঢুকবে হচ্ছে 3টে। ফার্স্ট অফ অল এস জে হিসেবে এটাকে কাউন্ট করাচ্ছি, জে ইজ ইকুয়াল টু 1 2 3, এবং কি করা হচ্ছে S3টাকে ডিনোট করা হচ্ছে একদম নর্মাল আমাদের যে কনস্ট্যান্টটা রয়েছে তার উপরে বেস করে, x1 প্লাস 2x2 প্লাস x3 লেস দ্যান ইকুয়াল টু 8। এইবার একটু তাকিয়ে দেখি, এখানে কিন্তু অরিজিনালি আমাদের কাছে লেস দ্যান ইকুয়াল টু রয়েছে। এর আগে যে কটা আমরা কনস্ট্যান্ট করছিলাম মোস্ট অফ দ্য কেসেস আমাদের কাছে ইকুয়াল ছিল সব কটাই, এবার এখানে কিন্তু আমরা লেস দ্যান ইকুয়াল টুতে গেছি। অ্যাজ ইউজুয়াল এটা আমাদের কাছে স্টেজ 3, অর্থাৎ আমরা লাস্টেরটা থেকে শুরু করব। দেন S2 জন্য আমরা কি করছি, একদম ফাইনাল যে ভেরিয়েবলটা আছে সেই ফাইনাল ভেরিয়েবলটাকে আমরা মাইনাস করি, এখানেও তাই করছি, S3 মাইনাস x3, অর্থাৎ একদম ফাইনালি যেটা আছে লাস্টে, যেটাকে নিয়ে আমাদের লাস্ট স্টেট ভেরিয়েবল তৈরি হয়, এটাকে ধরা হচ্ছে স্টেজ 2। দেন স্টেজ 1 অর স্টেট 1 দ্যাট ইজ x1, এবং এটা কার উপরে বেস করে একদম প্রথমটার
এবং এখানে কি হচ্ছে, এই যে এস টুটা হয়েছে এর আগে এস থ্রি থেকে এক্স থ্রি মাইনাস করা হচ্ছে, এখানে এস টু থেকে এক্স থ্রিটাকে মাইনাস করা হচ্ছে, আর এখানেও তার মানে কি হবে, এইটাকে মাইনাস করা হচ্ছে। তাহলে আমার কাছে ফাইনালি এসে দাঁড়াচ্ছে এস ওয়ান ইজ ইকাল টু এস টু মাইনাস টু এক্স টু, এবং অ্যাজ ইউজুয়াল এটা আমাদের কাছে স্টেজ ওয়ান। তাহলে আমরা নেক্সট কি শুরু করব, রেকার্সিভ ইকুয়েশনগুলোকে তৈরি করা শুরু করব। যে ফরম্যাটে ডাইনামিক প্রোগ্রামিং গেছি, মোস্ট অফ দ্য কেসেসই আমি গেছি, কিন্তু সেই ফরম্যাটটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এখানেও ব্যাকওয়ার্ডেই আমি যাব। আগের দিনও বলছিলাম ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কোনো প্রবলেম নেই। এবং ডাইনামিক প্রোগ্রামিংয়ের যারা অ্যালগো নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে, সাপোজ ধর দেবতনু অ্যালগো নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, তো যেটা করবি ডাইনামিক প্রোগ্রামিংটায় একটু ভালো করে লক্ষ্য করবি। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে আমরা কিন্তু ফ্রম দ্য কনস্ট্যান্ট অর ফ্রম দ্য গিভেন সিকোয়েন্সেস যা আছে সেগুলোকেই রেকার্সিভলি ইউজ করি, এবং এটা কিন্তু মোর দ্যান 80% অ্যালগোরিদমে আমরা ইউজ করে এগোতে পারি। সেটা গ্রাফ থিওরির ওপরই হোক বা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা অ্যালগো নিয়ে ভাবছি সেটা নিয়েও হোক, সেটার সব কিছুর উপরেই মোর দ্যান 80%-এ কিন্তু আমরা এগুলো নিয়ে এগোতে পারি। তো যাই হোক, আপাতত ক্যান বি রিটেন অ্যাজ f3s3, দ্যাট ইজ ম্যাক্সিমাম অফ 4x3 প্লাস f2x2। কেন 4x3? একটু অবজেক্টিভ ফাংশনটার দিকে তাকাই। অবজেক্টিভ ফাংশনে আমার লাস্টে কি আছে, দ্যাট ইজ 4x3। তাহলে আমাদের কাজ শুরু হচ্ছে এখানে 4x3 প্লাস f2s2। এইবার একটু ম্যাক্সিমাইজেশনটার দিকে তাকাই। ম্যাক্সিমাইজেশনে আমার কি আছে, x3 যেহেতু আমার ওখানে লেস দ্যানের গল্পটা এসে গেছিল, ওখানে একটা লেস দ্যানের গল্প এসছে, ইকুয়ালিটি নয়, তাই আমার কাছে x3 কিন্তু 0 আর s3-র মধ্যে বিলং করবে। কেন 0 আর x3? এক নম্বর, এটা আমার কাছে এই যে 8, এটা মানে আমার কাছে হচ্ছে s3, আর এই সবকটা অ্যাডিশন করেই কিন্তু 8 হয়েছে। তাহলে অবশ্যই x3 আর যাই হোক 8-এর মধ্যে বিলং করছে। x2 আর x1 কোনো মতেই নেগেটিভ নয়, এরা সবসময় পজিটিভ। যেহেতু এরা পজিটিভ, তাই বাই ডিফল্ট x2, s2, x1 এরা সবাই কিন্তু 8-এর মধ্যে বিলং করবে, 0 থেকে 8-এর মধ্যেই। আপাতত x3 নিয়ে যখন কাজ, তখন এটা কিন্তু আমার কাছে 0 থেকে s3-র মধ্যে বিলং করছে। এখানে বলে দেওয়া আছে অ্যাজ x3 greater than equal to 0 and s3 is equal to 8 অরিজিনালি। তাহলে f2 s2 কি হবে, ম্যাক্সিমাম অফ 0 বাই s2 বাই 2। why 2? একটু তাকিয়ে দেখি প্রবলেমটার দিকে। এখানে দেওয়া আছে কি কনস্ট্যান্টে x1 প্লাস 2x2, অর্থাৎ x2 যখন আমার কাউন্ট হচ্ছে তখন কিন্তু টোটাল s2 ডিভাইডেড বাই 2-তে আসছে, অর্থাৎ এই গল্পটা থেকে, সেটা থেকে আমার s2 ডিভাইডেড বাই 2-তে গল্পটা আসছে। অ্যাজ x2 greater than equal to 0 and s2 is equal to x1 plus 2x2, আর এই গল্পটা আসছে আমাদের কোথা থেকে, 2x²। এই গল্পটা আসছে আমাদের একদম অবজেক্টিভ ফাংশন থেকে। দেন f2s2 is equal to maximum of 8 প্লাস f1s1, আর ফাইনালি f1s1 কার মধ্যে আসছে, x1 আসছে 0 আর s1 এর মধ্যে, আর অবজেক্টিভ ফাংশন থেকে আসছে x1²।
ওকে, তাহলে আপাতত আমাদের কাছে এই তিনটে আমরা রেকার্সিভ ফাংশন বা ইকুয়েশন তৈরি করলাম f1s1। তাহলে এবার শুরু হবে আমাদের f1s1 থেকে। এবার আমরা কি করব না f1s1 ফাইন্ড আউট করার চেষ্টা করব। x1 মানে কি, অলরেডি ফ্রম দ্য অবজেক্টিভ ফাংশন আমরা একটু আগে চেক করেছি, দ্যাট ইজ ইকুয়াল টু s2 মাইনাস 2x2। আবার চেক করানোর জন্য একবার দেখিয়ে দিই, s2 মাইনাস 2x2 দ্যাট ইজ আওয়ার s1 স্টেজ 1 এ। তাহলে এখানেও আমরা সেটাই করছি, s2 মাইনাস 2x2 হোল স্কোয়ার। এক সেকেন্ড, এখানে x1 লেখা নাকি, না x2 তো লেখা, এর হোল স্কোয়ার। তাহলে এইবার একটু তাকিয়ে দেখ, হেন্স দ্য রেকার্সিভ ইকুয়েশন, এর আগে এতদিন পর্যন্ত যা যা করছিলাম আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে বা ম্যাক্সিমাম মিনিমার ফরম্যাট ধরে এগোচ্ছিলাম ফাইন্ড আউট করার জন্য। এবার কিন্তু সেটা করছি না, একটু অন্য পথে যাচ্ছি। হেন্স দ্য রেকার্সিভ ইকুয়েশন f2s2 ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ, তাকিয়ে দেখি ওখানে কি ছিল আমার, ম্যাক্সিমাম অফ 0/x0 আর s2/2 এর মধ্যে x2 বিলং করছে 2x2 স্কোয়ার প্লাস f1s1। f1s1টা আমাদের কাছে যা আছে সেইটাকে আমরা এখানে লিখলাম। সো দ্যাট ইজ আওয়ার s2 মাইনাস 2x2 হোল স্কোয়ার। এইবার এটার ভ্যালু কত হতে পারে ম্যাক্সিমাম, এই যে গিভেন ভ্যালুটা দেওয়া আছে, কেন এখানে আমরা ম্যাক্সিমা মিনিমা ইউজ করলাম না? কেউ কি একটু আইডিয়া দিতে পারবে যে কেন আমরা ম্যাক্সিমা মিনিমা ইউজ না করে ডাইরেক্টলি এটা এখানে পুট করছি? সুমিত, একটু কি আইডিয়া দিতে পারবি, বা দেবতনু, যে কেন ম্যাক্সিমা মিনিমা ইউজ করছি না? একজন কেউ একটু আইডিয়া? এর আগে আমরা সমস্ত ম্যাক্সিমামগুলো বা মিনিমামগুলো ফাইন্ড আউট করার জন্য ম্যাক্সিমাম মিনিমাম ফরম্যাটটা ইউজ করতাম, ডিফারেন্সিয়েট করতাম, ইকুয়েটিং টু 0 সেরকমভাবে এগোতাম। এইখানটা কেন একটু দেখে কেউ বলতে পারবে? সুমিত, স্যার বুঝতে পারছি না এটা, মানে ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করলেই তো বেটার হতো। কেন ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করছি না? একটু ভালো করে একটু সব তুই অন থাক, একটু ভালো করে যদি তাকিয়ে থাকি আমরা দেখব, আমরা এতদিন পর্যন্ত এই যে ভ্যালুগুলো নিতাম স্টেট ভেরিয়েবলের, সেগুলো কিন্তু ইকুয়ালিটিতে যেত, আচ্ছা, সবকটা ইকুয়ালিটিতে থাকতো x2, বা সিম্পলি আমরা কোনো কিছু লিখতামই না, তার কোনো ভ্যালুই আসতো না। এখানে কিন্তু একটা রেঞ্জ কাজ করছে, এবং যখন রেঞ্জ কাজ করছে সেটা 0 থেকে একটা ভ্যালুর মধ্যে বিলং করছে পরিষ্কার, তখন আমাদের কাছে আমরা ম্যাক্সিমাম ফরম্যাটে না গিয়ে সিম্পলি এই ভ্যালুগুলোকে জাস্ট এই ফাংশনটাকে ইউজ করলেই আমরা ভ্যালুগুলোকে পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, just because it কাজ যদি করছে। যদি আমরা ম্যাক্সিমাম মিনিমার ফরম্যাটটা মনে করি ডিফারেন্সিয়েশনে, সেখানে কিন্তু রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম মিনিমা কাজ করে না, না, এক্স এর কোনো রেঞ্জের মধ্যে কাজ করে না। সেটা হয় একদম বাউন্ডের একটা ওপেন ইন্টারভাল থাকে, অথবা একটা ক্লোজ ইন্টারভালের ভেতরে কাজ করে না। এটা কিন্তু একটা ক্লোজড ইন্টারভাল, ওপেন ইন্টারভাল নয়, এটা পুরোপুরি ক্লোজড। 0, s/2 ম্যাক্সিমাম মিনিমা একমাত্র ওপেন ইন্টারভালের ভেতরে বেস্ট কাজ করে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এটা একটা গল্প, এটা বাকি সবার জন্য বলছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, সিম্পলি ম্যাক্সিমাম ভ্যালু অফ তুই অফ করতে পারিস, অসুবিধা নেই।
2x2 স্কোয়ার প্লাস s2 মাইনাস a2x2 হোল স্কোয়ারের কখন আমাদের কাছে ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে। যেটা আমার কাছে মিনিমাম ভ্যালু আছে ওপেন ক্লোজড ইন্টারভ্যালে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে s2/2, এই দুটোতে আমাদের কাছে ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে, হয় 0-তে নয় s2/2-তে। ক্লোজড ইন্টারভাল থাকার এটা একটা বড় সুবিধে। আমরা সব থেকে লোয়েস্ট ভ্যালুটাকে এবং সব থেকে হাইয়েস্ট ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারি। মিডিল ভ্যালুগুলোতে নর্মালি এই ক্যালকুলেশনের ম্যাক্সিমাইজেশন অর মিনিমাইজেশন আসে না। এখানে ম্যাক্সিমাম আছে বলে আমরা ম্যাক্সিমাম লিখছি। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবি যে ওপেন ইন্টারভ্যাল হলে তখন গল্পটা অন্য হয়ে যায়, ক্লোজড হলে তখন শুধু আমাদের লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু এই দুটোকে নিয়ে কাজ করলেই ম্যাক্সিমাম বা মিনিমামে ফাইন্ড আউট করে দেয়। তাহলে হয় দুটোতে হতে পারে, এক হচ্ছে হয় আমার 0 নয় আমার s2/2-তে। তাহলে প্রথমে x2-এর ভ্যালু বসালাম 0, তাহলে আমার ভ্যালু কত আসছে 0 প্লাস s2 স্কোয়ার। এটাকে যদি করা হয় তাহলে s2 স্কোয়ার আসছে, ঠিক আছে। আর একটা ভ্যালু আমরা বসালাম x2, সেটা হচ্ছে s2/2, x2-তে s2/2। তাহলে এটা আমার কাছে কত হবে 2 of s2/2 হোল স্কোয়ার, 2x2 জায়গায় s2 মাইনাস 2 ইন্টু s2/2 তার টোটাল হোল স্কোয়ার। পুরোটা ক্যালকুলেট করলে এটা আমার কাছে হয়ে যাচ্ছে 0। তাহলে এইটা পুরোটা আমার কাছে কত আসছে s2 স্কোয়ার/2। বল 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 ম্যাক্সিমাম এর আগে যতগুলো আমরা ইউজ করেছি সবকটাতেই আমরা হয়তো ম্যাক্সিমা মিনিমা ডিফারেন্সিয়েশনে যেরমভাবে করতাম সেরমভাবে গেছি, তাই তো? তোকে অন হতে হবে না, আমি বলছি। সেখানে একটা কারণ ছিল, কারণ সেখানে আমরা যখন ম্যাক্সিমাম বা মিনিমাম করতাম তখন হয় দ্যাট ওয়ান ইজ আ পয়েন্ট, এই পয়েন্টে এটা একটা স্টেট ভেরিয়েবল, আমরা কিন্তু ফাইন্ড আউট করতে যাচ্ছি s2-র উপরে। ভালো করে যদি ভাবি, আমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম তৈরি করতাম তখন কিন্তু ডিফারেন্সিয়েশনটা করতাম কার উপরে, s2 s1 এইগুলোর উপরে। যদি আমি একটু প্রিভিয়াসগুলো দেখাই, একটাই দেখাই, তাহলেই কিছুটা আইডিয়া হয়ে যাবে। ওটা আমাদের কাছে করতাম কার উপরে, y2 বা এর উপরে যখন করতাম তখন কিন্তু এটা জাস্ট একটা ইকুয়ালিটি ভ্যালুতে থাকতো। এখানে আমরা নিয়েছি x2, সাপোজ দ্যাট ওয়ান ইজ y2 এখানে নেওয়া, কিন্তু এখানে যে গল্পটা করা হচ্ছে সেটা হচ্ছে এটা ইকুয়ালিটির মধ্যে আছে, কোনো ওপেন ইন্টারভালের মধ্যে নয়, ওপেন ইন্টারভালের মধ্যে আছে। অর্থাৎ এর কোনো ভ্যালু আমরা এই মুহূর্তে লোয়ার ভ্যালুও জানি না, আপার ভ্যালুও জানি না। তাই আমরা এখানে ইউজ করছিলাম ম্যাক্সিমা মিনিমা, ওই ফরম্যাটটা, কারণ ওপেন ইন্টারভাল ছিল বলে। ওকে, এইবার যদি এটার দিকে তাকাই, এই প্রবলেমটায় কিন্তু আমাদের কাছে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু এই গল্পটা প্রথমেই রয়ে গেছে, একদম প্রথমেই এই গল্পটা। এর আগে সবকটা আমরা করছিলাম ইকুয়ালিটির উপরে কনস্ট্যান্ট, এখানে কিন্তু প্রথম আমাদের কাছে লেস দ্যান ইকুয়াল টু এসছে। একটু তাকিয়ে যদি দেখি সাবজেক্ট টু কনস্ট্যান্টে, তাই আমাদের কাছে রেঞ্জগুলো এসেই গেছে x1 থেকে x3 পুরোটাই সবকটা অ্যাজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাই এদের সবারই রেঞ্জ 0 থেকে s3-র মধ্যে, s3 মানে 8, যেটা আমার কমপ্লিট কনস্ট্যান্টটাকে কাউন্ট করা হয়। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু, এটা মানে কিন্তু আমাদের কাছে ক্লোজড ইন্টারভাল, নট ওপেন।
ক্লোজড ইন্টারভ্যালে আমরা ম্যাক্সিমাম মিনিমাম মেথড ইউজ না করে ডাইরেক্ট পুট করে করতে পারি, কারণ ক্লোজড মেথডের একটা সুবিধা হচ্ছে আমরা লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু, লোয়ার লিমিট আর আপার লিমিট যেটা আছে ক্লোজড ইন্টারভ্যালে সেই দুটোর মধ্যেই কাজ করে, তার বাইরে বেরোতে পারে না। এক্সপেক্টেড এলিনা কিছুটা বোঝা গেছে কি? আসলে ম্যাক্সিমানিমা যখন আমরা করেছিলাম তখন আমাদের কাছে জাস্ট আমরা ওয়েটা ধরে করে গেছিলাম। আমি আজকের কথা বলছি না, আমি ক্লাস 12 কথা বলছি। যখন ক্যালকুলাস করেছিলাম তখন জাস্ট আমরা সিস্টেমেটিক করে গেছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম মানে ইকুয়েটিং করব, ইকুয়াল করব, তারপরে সেকেন্ড অর্ডার করব। অরিজিনালি সেখানে ইন্টারভ্যালের গল্পটাই আমরা দেখিনি, ঠিক আছে? ইন্টারভ্যালের যখন গল্পটা আসবে তখন কিন্তু ওপেন ইন্টারভ্যালে ওটা কাজ করে। ক্লোজড ইন্টারভ্যালে ম্যাক্সিমাম মিনিমাম আমার কাজ করার দরকারই পড়ে না, কারণ তার লোয়ার লিমিটটা আর আপার লিমিট এই দুটো নিয়ে কাজ করলেই হয়। যদি সেখানেও আমরা ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করি না, ইকুয়েটিং করে আমরা যেটা পাবো, যে দুটো ভ্যালু পাবো, সেটা একটা হচ্ছে লোয়ার লিমিটটা আর একটা হচ্ছে আপার লিমিটটা। সেটা হয়তো আমরা কখনো চেকও করিনি, ঠিক আছে? তাই এখানে অরিজিনালি ক্লোজড ইন্টারভ্যালে আমাদের কাছে এটা সবচেয়ে বড় সুবিধে যে আমরা ডাইরেক্ট পুটিং করতে পারছি এখানে। তো ডাইরেক্ট পুট করলে হয় আমার লোয়ার কত আছে 0 আর আপার কত আছে s2/2। তাহলে সিম্পলি আমরা ভ্যালু বসালে x2 তে পাচ্ছি 0 আর s2/2 তে পাচ্ছি s2/2 তাহলে এই দুটোর মধ্যে অরিজিনালি কোনটা বড়? পরিষ্কার দেখা যাচ্ছে এটা বড়। তার মানে এই ভ্যালুটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ x2 = 0। যেহেতু ওটা আমার কাছে ম্যাক্সিমাম, আমরা সবসময় এই মুহূর্তে অ্যাকর্ডিং টু প্রবলেম যাচ্ছি ম্যাক্সিমাইজেশনের জন্য। তাহলে অ্যাজ s2² greater than half of s2², so f2 s2 = s2² at x = 0। তার মানে একটা ভ্যালু আমরা অলরেডি ডাইরেক্ট পেয়ে গেলাম প্রায় বলতে গেলে। ওকে, তাহলে এইবার আমরা যাব কিসে? f3 s3। আবার f3 s3 এর দিকে যদি তাকাই, সেখানে আমার কাছে কি আছে? 0 x3 s3 এর মধ্যে বিলং করছে, একটা 0 একটা s3। s3 মানে কত? অলরেডি দ্যাট ইজ আওয়ার 8, কারণ s3 মানে আমার কনস্ট্যান্টটাকে নেওয়া হয়েছে। এটা আমার কাছে লেখা ছিল 4x3 প্লাস f2 s2। এবার f2 s2 মানে কি? s2², s2 মানে কি? x3 মাইনাস x3 হোল স্কোয়ার। একদম প্রথমে যেভাবে আমাদের ক্যালকুলেশনে নেওয়া হয়েছে সেইটাকে এখানে বসানো হলো এবং ক্যালকুলেট করার পর এটাকে সিম্পলিফাই করার পর যেটা রেজাল্ট আসছে, maximization of x3 that is belonging between 0 and 8 as s3 = 8। so এটা থেকে x3² plus minus 12x3 plus 64। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ f3 লাই বিটুইন 0 and 8। এই 0 আর 8 এর মধ্যে বিলং করবে। অরিজিনালি হয় 0-তে নয় 8-এ, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বিলং করবে। এবং আগের ক্যালকুলেশনটা দেখলে আমরা বলতে পারি, আমাদের হয়তো মনে হতে পারতো যে x2 0 অথচ এটাতে বড় এলো ভ্যালু আর এটাতে আমাদের কাছে ছোট এলো। হতেই পারে এটা আমাদের কাছে একটা ডিক্রিজিং ফাংশন, দ্যাট ওয়ে ও ভ্যালুটা কিন্তু এই জায়গায় এসে আমাদের ম্যাক্সিমাম হয়েছে, যেটা এটার থেকে হয়তো এইখানে এসে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এখানেও আমরা কি করব? 0 আর 8 এর জন্য দুটোকে কাউন্ট করার চেষ্টা করব। x3 = 0, x3 = 8। তাহলে x3 যখন 0 তখন আমরা এখানে ভ্যালুটা বসাই। প্রথম এটাতে 0 মাইনাস 12 × 0 প্লাস 64। তাহলে এই রেজাল্টটা এলো 0-তে আমার কাছে 64 আর 8 বসালে কত আসছে? অ্যাজ ইউজুয়াল 8²
মাইনাস 12 ইন্টু 8 প্লাস 64, যেটা এখানে ক্যালকুলেট করা হয়েছে। 8 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 8 প্লাস 64, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসছে হচ্ছে 32। তার মানে এখানেও আবার আমরা দেখছি যদি আমার যখন 0 তখন কিন্তু আমার কাছে বেশি ভ্যালু আসছে ফাংশনে ম্যাক্সিমাইজেশন। So as 64 is greater than 32, so the maximum value of f3 s3 is equal to f3 8, যেহেতু আমার এখানে s3 মানে 8, তাহলে achieved at x3 is equal to 0 and that one is 64। একটু ফাইনালি তাকিয়ে দেখবো আমার কাছে সবসময় f3 s3 যেটা সেটাই কিন্তু z এর ভ্যালু হয়। সো ডিটারমাইনিং দ্য আদার ভ্যালুস, s3 কত বেরোইছে 8, যেটা আমার দেওয়াই আছে। x3 কত বেরোলো 0, x2 কত বেরোলো 0 এর আগে ম্যাক্সিমাইজেশনের জন্য। s2 মানে কত s3 মাইনাস x3, তাহলে s2 কত 8, s1 মানে কত x1 মানে কত s2 মাইনাস 2x2, সো দ্যাট ওয়ান ইজ 8। তাহলে অপটিমাল পলিসি হচ্ছে x1 8, x2 0, x3 0 আর ফাইনাল ম্যাক্সিমাম ভ্যালু যেটা আমরা এখানে প্রত্যেকটার ভ্যালু বসালে x1 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 ইজ ইকাল টু 64। বাই ডিফল্ট যেহেতু আমার f3 s3 বেরিয়েও গেছিল ম্যাক্সিমাইজেশন, এটাকেও ডাইরেক্টলি বলা যেত, শুধু x1টা ফাইন্ড আউট করার জন্য ওটা করা হয়েছে। এই ক্যালকুলেশনটুকু শুধু x1 ফাইন্ড আউট করার জন্য করা হয়েছে। এটা গেছে ফার্স্ট প্রবলেম। এবার বল একটু কোশ্চেন এখানে আছে, কারণ এর পরেরটা যখন যাব আবার একটু ডিফারেন্ট হবে। আমি জানি রে খাতা কলমটা খুব দরকার ছিল, খাতা কলমটা না হলে সামনাসামনি এগুলো না বসলে একটু প্রবলেম হয়। যা হচ্ছে আপাতত সেটা করা যাবে। আর দেবতনু বাবু, তুমি ফেসবুকে কি ছাড়ছো? পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে? পরীক্ষা ক্যান্সেল হয়নি কিন্তু এখনো, সেরকম কোনো ইনফরমেশন নেই। দেবতনু আছো? তাহলে নেক্সট প্রবলেমে যাব। কোন কোশ্চেন আছে বল এলিনা? কিছু অসুবিধা আছে বল, এখান থেকে কোনো কোশ্চেন এমনি মানে যতক্ষণ না আসলে সামনাসামনি হচ্ছে জিনিসটা বোঝাও যাচ্ছে না পুরোটা, আমি সেটা ফিল করতে পারছি। ঠিক আছে, আমি সেটা তো আজকেই এগুলো পিডিএফ দিয়ে দেবো। আমি আজকেই দিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, করার পরে আমি পাঠিয়ে দেবো, পিডিএফ করেই পাঠিয়ে দেবো ইমিডিয়েট। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে আমরা ডাইনামিকের ক্ষেত্রে প্রত্যেকটা প্রবলেমের জন্য যেটা করছি সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি টাইম আমরা আগে ব্যাকওয়ার্ড মেথডে যাচ্ছি, এবং ব্যাকওয়ার্ড মেথডে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে ফাইনালেরটা তৈরি করার চেষ্টা করছি, তারপর তার পরেরটা মানে ব্যাকওয়ার্ড ওয়েতে আসছি খালি কন্টিনিউয়াস। তাহলে পরের প্রবলেমটাই যাই। আচ্ছা, এখানে আবার দেখ, এতক্ষণ পর্যন্ত আমরা যে কটা করছিলাম সে কটা হচ্ছে
লিমিটেড নাম্বার অফ ডিসিশন ভেরিয়েবলস, হয় একটা, নয় দুটো, নয় তিনটে, এরকম। এইবার অ্যাডিটিভলি সেপারেবল রিটার্ন ফাংশন বাট নাম্বার অফ ভেরিয়েবলগুলো দেখি, সেটা হচ্ছে এন নাম্বার, অর্থাৎ এন অবশ্যই আমাদের কাছে গ্রেটার দেন 0, পার্টিকুলারলি গ্রেটার দেন 3 or 4 হয়। সিঙ্গেল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, মাল্টিপ্লিকেটিভ কিন্তু, অর্থাৎ x1 x2 ইন্টু সব কটা মাল্টিপ্লিকেশন। এবার এতক্ষণ পর্যন্ত যা যা করেছি সমস্ত ভেরিয়েবলগুলো আমাদের কাছে অ্যাডিটিভ ফরম্যাটে ছিল। এইবার কিন্তু মাল্টিপ্লিকেশন ফরম্যাটটা আমাদের কনস্ট্যান্টে ঢুকলো, আর এন একটা ফাইনাইট নাম্বার। অর্থাৎ এটাকে বলতে গেলে এই প্রবলেমটা ওয়ান টাইপ অফ জেনারেলাইজেশন ফর অনেকটা, যদি এই প্রবলেম থাকে, এরকম একটা প্রবলেম আছে, তার জন্য যে জেনারেলাইজেশন সেটা কিন্তু আমরা এখানে ইউজ করি। ওকে, যদিও এখানে দেওয়া আছে ইকুয়াল সাইন, এবং প্রত্যেকটা ডিসিশন ভেরিয়েবলই আমাদের কাছে অবশ্যই 0 থেকে অথবা বড় হবে অথবা ইকুয়াল হতে পারে, নেগেটিভ নয়। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করছি, ফাংশনাল অর রেকার্সিভ এই জিনিসটাকে তৈরি করছি, ফাংশনাল ইকুয়েশন। লেট, যেহেতু আমার কাছে টোটাল নাম্বার অফ ডিসিশন ভেরিয়েবল হচ্ছে n, তাহলে আমাদের কাছে অ্যাটেনেবল ভ্যালু অফ z বা স্টেজ ভেরিয়েবল বা স্টেট ভেরিয়েবল কটায় যাব, দ্যাট ইজ n। এর আগে আমরা যখনই তৈরি করেছি 3টে ছিল, তাই f3 s3 এই ফরম্যাটে যেতাম। এখানে যেহেতু n আছে তাই f10 এই d, এটা মানে কি, অলরেডি যেটা আমার কনস্ট্যান্টে থাকতো, যেমন আগেরবার 8 ছিল, আমরা ওটা কি লিখছিলাম, f3 8, দ্যাট ইজ অলসো ট্রিটেড অ্যাজ s3। তাহলে এখানে আমাদের কাছে আছে কত, ডিটা, এটা দেওয়া আছে ডি, তাহলে সেই ফরম্যাটেই আমরা এখানে জেনারেলাইজেশনে লিখছি। লেট fn d ডিনোট দ্য মিনিমাম অ্যাটেনেবল, মিনিমাম বলেছে কি, হ্যাঁ, মিনিমাইজেশন, ঠিক আছে। সো দ্যাট ইজ আওয়ার ডিনোট দ্য মিনিমাম অ্যাটেনেবল ভ্যালু অফ z when d is factorized in n factors, কারণ আমাদের কাছে d মানে মাল্টিপ্লিকেটিভ ফরম্যাট অফ x1 ইন্টু x2 ইন্টু x3 আপ টু xn, যেহেতু ইন্টু ফরম্যাটে রয়েছে বা মাল্টিপ্লিকেশন ফরম্যাট, তার মানে এরা প্রত্যেকে কি এক একটা ফ্যাক্টর, অনেকটা আমাদের কাছে যেরকম হয় 6 ইজিক্যাল টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এগুলো কি এক একটা ফ্যাক্টর। তাহলে এখানেও তাই d ইজিক্যাল টু, অরিজিনালি আমাদের কাছে x1 ইন্টু x2 ইন্টু এরকম হবে, তাহলে প্রত্যেকে এক একটা ফ্যাক্টর। ফর n স্টেজ প্রবলেম, যেহেতু আমার কাছে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল n, সো দ্যাট ইজ নোন অ্যাজ n স্টেজ প্রবলেম। এইবার একটু আমরা সেই ছোট্টবেলার মতো শুরু করছি। যখন আমার কাছে n ইজিক্যাল টু 1, অবশ্যই n ইজিক্যাল টু 0 হবে না, আমরা একটু আগেও কথাটা বললাম। তাহলে যখন n ইজিক্যাল টু 1, তাহলে আমাদের কাছে কোনটা আছে, শুধু একটাই আছে x1, সো দ্যাট ইজ x1 ইজিক্যাল টু d। একটু দেখানোর জন্য, যদি আমার কাছে n একটাই হয়, 1ই হয়, তার মানে এই পোর্শনটা আর নেই, এই পোর্শনটাও আর নেই, তাহলে x1 ইজিক্যাল টু d, অনলি একটাই আছে। তাহলে মিনিমাইজেশন অফ z ইজিক্যাল টু কি হবে, মিনিমাম অফ x1 ইজিক্যাল টু d এবং x1, কারণ আমাদের ফরম্যাটটা হচ্ছে x1 প্লাস x2, এই ফরম্যাটে গিয়ে আমাদের মিনিমাইজেশন ফাইন্ড আউট করতে হচ্ছে। সো দ্যাট ওয়ান মাস্ট বি d, কারণ x1 ইজিক্যাল টু d, একটাই তো ভ্যালু, সো দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ দ্য ফার্স্ট ইকুয়েশন। ইট মিনস দ্যাট d ইজ ফ্যাক্টরাইজড ইন্টু অনলি ওয়ান ফ্যাক্টর। তাহলে n এর ভ্যালু একটু বাড়াই, সো n ইজ ইকাল টু 2, তাহলে কত দূর অবধি যাবে, তাহলে d ইজ ফ্যাক্টরাইজড ইন্টু টু ফ্যাক্টরস, দ্যাট ইজ x1 অ্যান্ড x2,
লেট x1 ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে কিন্তু একটা অন্যরকম ধরা হলো। দেন x1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু ডি, যেহেতু আমার দুটো ভেরিয়েবল, তাহলে x2 ইজ ইকুয়াল টু কত, যেহেতু এটাকে y ধরা হয়েছে, আমরা তো জানি না যে x1 এর ভ্যালু কত আর x2 এর ভ্যালু কত, একটা থাকলে d এসে যাচ্ছিল, এখানে যেহেতু আমার কাছে নতুন একটা এলো তাই জানি না, তাই সেটাকে ধরা হয়েছে y। সো x1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু ডি, লেট x2 ইজ ইকুয়াল টু ডি বাই ওয়াই। একটু তাকিয়ে দেখি এইবারে মিনিমাইজেশন অফ জেড, এবার আমার কাছে কতগুলো আছে, x1 প্লাস x2 আপ টু, তাহলে y এর ভ্যালু কার মধ্যে বিলং করবে, y এর ভ্যালু কার মধ্যে বিলং করবে, অবশ্যই y এর ভ্যালু বিলং করবে, যেটা মানে হচ্ছে আমার কাছে x1 কার মধ্যে বিলং করবে, 0 আর d এর মধ্যে, এবং স্ট্রিক্টলি দ্যাটস ওয়াই ইট ইজ ক্লোজড। ধরা যাক এক্ষুনি আমরা যেটা বলছিলাম 6 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2, দ্যাট ইজ আওয়ার x1, দ্যাট ইজ আওয়ার x2, তাহলে এটাকেই আমরা y ধরেছি, তাহলে এর ভ্যালু বাই ডিফল্ট কার মধ্যে ভ্যারি করবেই, দ্যাট ইজ মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 6। যদি আমি ভুলে যাই এটা 6 ইন্টু 1ও হয়ে যেতে পারে, তার মানে 6 এর বাইরে তো আর যাবে না, 6 এর বাইরে যাবে না, তাহলে এটা আমার কাছে হতে পারে 6 এর মধ্যে। এবং আরও একটা ব্যাপার, কারণ x1 থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই অবশ্যই আমার কাছে 0 আর 6 এর মধ্যে স্ট্রিক্টলি ডিটারমাইন্ড হবে অ্যাজ এ ক্লোজড। নেক্সট, কারো কারো মনে কোশ্চেন আসতে পারে যে 6 এর থেকে বড় হতে পারে, যেমন ধরা যাক 12 ইন্টু হাফ, অর্থাৎ দ্যাট ইজ আওয়ার x2, দ্যাট ইজ আওয়ার x1, তাহলে তো স্যার এ বড় হলো। অরিজিনালি এটা পসিবল হবে না, কারণ ডাইনামিক প্রোগ্রামিংয়ে এখানে যদিও বলে দেওয়া নেই, আমরা এখানে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংয়ে এগোচ্ছেই এটাকে ইন্টিজার ধরে নিয়ে, এগুলো সবকটাকেই ইন্টিজার প্রোগ্রামিংয়ের একটা পার্টও বলা যেতে পারে, এগুলো কিন্তু ইন্টিজার হিসেবে ধরে নিয়েই যাচ্ছে, ফ্র্যাকশনাল নয়। হেন্স আমার কাছে ক্যালকুলেশনটায় এটা পরিষ্কার, কোথায় গেল সেটা, এখানে পরিষ্কার, এটা আমার 0 আর 6 এর মধ্যে বিলং করবে। ওকে, তাহলে দেখা যাক আমাদের কাছে কি আসছে। তাহলে x2 ইজ ইকুয়াল টু ডি বাই ওয়াই, সো দ্যাট ইজ x1 প্লাস x2, তাহলে মিনিমাম অফ 0 টু ডি এর মধ্যে বিলং করছে y, সো x1 এর জায়গায় বসানো হলো y আর x2 এর জায়গায় বসানো হলো d বাই y, যেটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে মিনিমাম অফ 0 টু ডি y, y প্লাস দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু আওয়ার আগের বারের মতোই প্রত্যেকটা ফরম্যাটের মতো, অর্থাৎ x1 और y প্লাস f1 s1 সেই ফরম্যাটেই। তো s1 মানে আমার কাছে কত, x2 মানে এসছে হচ্ছে d বাই y, তাহলে এইখানে আমরা একটা পেলাম আপাতত, সো দ্যাট ইজ f2d মিন্স y প্লাস f1 d বাই y। নেক্সট আবার আমরা এগোই n ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ কিছুটা স্টার্টিং আমরা করছি মেথড অফ ইন্ডাকশন ওয়েতে। n ইজ ইকুয়াল টু 3 তে যাচ্ছি, n ইজ ইকুয়াল টু 3 হলে আমাদের কি কি হচ্ছে, তিনটে ফ্যাক্টর x1 x2 x3, x1 ইন্টু x2 ইন্টু x3 ইজ ইকুয়াল টু d, তাহলে x2 x3 এবার এই দুটোকে নিয়ে আমাদের আলাদা করে রাখবো, x1 কে ডিভাইড করব, সো d বাই x1 ইজ ইকুয়াল টু d বাই y, যেহেতু একটু আগে আমরা ক্যালকুলেট করেছি x1 ইজ ইকুয়াল টু y, that is the part of dyy is further divided into two parts whose minimum attainable product
ইজ f2 d by y। ওকে, কারণ আবার আমরা কোন ফরম্যাটে যাচ্ছি, যখন আমরা 2 তে ছিলাম তখন f1 এ ছিলাম, যখন 3 তে আছি তখন f2 তে আছি, তাহলে জিনিসটাও এখানে ঠিক সেই জায়গাতেই দাঁড়াচ্ছে। অর্থাৎ মিনিমাম অফ 0 টু d y x1 প্লাস x2 প্লাস x3, এই পোর্শনটা x2 প্লাস x3 সেটা কোথায় চলে আসছে, দ্যাট ইজ আওয়ার f2 d by y। f2 d মানে হচ্ছে আমাদের কাছে কোনটা, এইটাকে এবার এখানে কাজে লাগানো হবে। হেন্স we proceed in the same way from n is equal to 4, 5, 6 and up to n finite, and using the principle of optimality, that means the Boltzmann, the recursive equation or the functional equation will become, একটু তাকিয়ে দেখি, যখন এখানে 3 আছে তখন এখানে 2 হচ্ছে, তাহলে এখানেও আমরা সেটাই লিখব, যখন আমাদের n তখন এটা আমাদের কাছে f of n minus 1 of d by y। So already we have constructed all the functional equations for all n stages, এটা আমাদের জেনারেলাইজেশন এলো। এইবার আমরা অরিজিনালি স্টেপ 2 তে ঢুকবো। To solve the functional equations for determining the optimal policy, একদম প্রথমে যদি যাই, আমাদের কাছে এসেছিল f1d is equal to d, that is for x1, that is equation number a। equation number b তে গেলে that is for f2, equation number c তে গেলে that is for f3, আর equation number d মানে জেনারেলাইজেশন আপ টু n। তাহলে স্টেপ 2 তে গিয়ে প্রথমে a তে গেলাম, এতে গিয়ে দেখতে পাচ্ছি f1d is equal to d, তাহলে b তে গেলে আমরা f2d কি পাবো, যেহেতু f1d is equal to d, তাহলে এর f1 by dy অ্যাকর্ডিং টু জাস্ট নর্মাল ফাংশনের মতো লেখা, f1d হলে d হচ্ছে, d by y হলে d by y হয়। এইবার আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ইউজ করছি ফর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, কারণ আমাদের কাছে এইখানে y ছাড়া আর কিছু নেই, ক্লোজড, কিন্তু আমাদের কাছে y ছাড়া আর কোনো ভ্যালু নেই ফাংশনটায়, শুধুমাত্র y। তাই আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসই ইউজ করছি, এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করে 0 যখন ইকুয়েট করছি, সো fy is equal to that one, ক্যালকুলেট করলাম, ইকুয়েটিং করলাম, একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ডি, y এর ভ্যালু পুরোটাকে ইকুয়েটিং করে প্লাস মাইনাস অফ স্কোয়ার রুট অফ ডি। এবার যদি সেকেন্ড অর্ডারে যাই, সেকেন্ড অর্ডারে গিয়ে আমরা ফাইন্ড আউট করব কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমামের জন্য। তাহলে এখানে গিয়ে জাস্ট ভ্যালুটা বসানো হলো, যেটা আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ফরম্যাট ছিল, 0 প্লাস 2d বাই y কিউব, এটার জন্য আসছে এই প্লাস স্কোয়ার রুট অফ ডি এর জন্য আমার গ্রেটার দ্যান 0 হচ্ছে, অ্যান্ড যখন মাইনাস স্কোয়ার রুট অফ ডি আছে তার জন্য নেগেটিভ হচ্ছে। তাহলে কোনটার জন্য ম্যাক্সিমাইজেশন হয় বা কোনটার জন্য মিনিমাইজেশন, যেটাই গ্রেটার দ্যান 0 সেটার জন্য অরিজিনালি মিনিমাইজেশন চলে। তাহলে we need the point of minimum, so we choose that y is equal to plus of square root of d, তার মানে আমাদের কাছে y এর ভ্যালু কত বেরোলো, প্লাস অফ স্কোয়ার রুট অফ d। সো f2d is equal to square root of d plus d by এটা যা ক্যালকুলেট করে এইটা রেজাল্ট আসছে f2। তাহলে অপটিমাল পলিসি আমাদের কাছে কি আসছে, d of half কমা d by d of half or d of half কমা ইন্টু d of half, মানে সরি কমা, ওকে, এটা আমরা অপটিমাল।
সেম অ্যাজ যদি আমি F3 তে যাই, সেখানে dy ফাইন্ড আউট করার জন্য এটা আসছে। আবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, জাস্ট মেথড অফ ইন্ডাকশনের মতো যদি ইউজ করা হয়, দেখা যাবে অরিজিনালি অপটিমাল পলিসিতে আবার আসছে d⁻1/3 d⁻1/3। একটু তাকিয়ে যদি এখানে দেখি, এখানে আমার যখন সেকেন্ড অর্ডারে গেছিলাম d⁻½ d⁻½ ফার্স্ট স্টেপটা হচ্ছে অনলি d½ যখন আমি y ছিলাম বা x1 এ ছিলাম। F2 x1 এর জন্য d⁻½ প্লাস d⁻², ওকে, অর্থাৎ এটা 1 এটা হাফ। দেন F3 তে আমার কাছে কত এলো, d⁻1/3 d⁻1/3 d⁻1/3। তার মানে Fn এ কত আসবে, d⁻1/n আপ টু 1/n। তাহলে অপটিমাল পলিসি আমার কাছে কত, d⁻1/n d⁻1/n আপ টু d⁻1/n, আর n ইন্টু d⁻1/n। কেন n? কারণ দেখ ওটার দিকে তাকিয়ে, যখন F2 তে দুটো d⁻½ তার মানে লেখা যেতে পারে কি 2 ইন্টু d⁻²। যখন F3 তে তখন কটা, d⁻1/3 প্লাস d⁻1/3 প্লাস d⁻1/3, 3 ইন্টু d⁻1/3 সেম অ্যাজ, তাহলে n এর জন্য কত, n ইন্টু d⁻n। তাহলে অপটিমাল সলিউশন অফ z কত, n ইন্টু d⁻1/n অর nth রুট। অ্যান্ড x1 থেকে x2 সবকটাই হচ্ছে আমাদের কাছে d⁻1/n, অর্থাৎ কি x1 মানে d, x2 মানে d⁻½ x3 মানে d⁻1/3। ক্যালকুলেশন এখানে গিয়েই দাঁড়াবে। বুঝতে পারছি যেটা যদি পুরো হাতে না আসে খুব চাপের। স্যার হ্যাঁ বল। বলছি এটা রেঞ্জে থাকার পরেও না ক্লোজ, তুই বলছিস ক্লোজ ইন্টারভালে থাকার পরে, তাই তো? হ্যাঁ। এবার আরো একটা গল্প, ওখানে যে ফাংশনগুলো আমাদের কাছে ছিল সেখানে আমরা দেখবি y ছাড়া, আমি সাপোজ এখানে ধর y ধরাচ্ছি, y ছাড়া আমাদের কাছে আদার ফাংশনস ছিল, আদার ভেরিয়েবলস ছিল, ঠিক আছে? যদি আমরা গ্রাফে যাই ম্যাক্সিমাম মিনিমায়, সেখানে যদি একা চলতে থাকে কোনো একটা ভেরিয়েবল, তখন ঝামেলা করে না। কিন্তু যদি তার সঙ্গে অন্য কেউ একজন জুড়ে থাকে, অর্থাৎ কম্বাইন ফাংশন হিসেবে কাজ করে, তখন কাজ করে। এখানকার মধ্যে কন্ডিশন একটাই, এ ক্লোজড এবং এ একা, ওয়াই একা, আর কেউ নেই, তখন আমরা ম্যাক্সিমা মিনিমার ফরম্যাটটাকেই যাব, ঠিক আছে? আমি বেটার বলি, তোদের বেস্ট অপশন হবে আগের যে প্রবলেমটা আমরা করলাম সেখানে যেহেতু ওই জায়গাটা একটু উইক হয়ে আছে তোদের কাছে, কনসেপশনের জায়গাটা, তোরা চাইলে এখানে এটাকে ডাইরেক্ট না বসিয়ে, যেটাকে আমি ডাইরেক্ট বসিয়ে করেছি তো এই জায়গাটা, ডাইরেক্ট না বসিয়ে তোরা এখানেও বরং ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করতে পারিস, ঠিক আছে? কিচ্ছু অসুবিধা হবে না, আলটিমেট ভ্যালুটা 0 আর ওর মধ্যেই আসবে, রেজাল্ট একই আসবে। যদি মনে হয় যে কনসেপশনে একটু প্রবলেম হয়ে যাচ্ছে চিন্তা করতে, তাহলে বেটার অপশন এটাকে ম্যাক্সিমাম মিনিমাতেই নিয়ে যা। তাহলে কি দিয়ে, সুমিত অন হয় একটু, কি দিয়ে ডিফারেন্সিয়েট করব? x2 দিয়ে, x2 দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা s2 দিয়ে এখানে ডিফারেন্সিয়েট করব, এবং x2 দিয়ে ডিফারেন্সিয়েট করে অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, ইকুয়েটিং করব 0, দেখব সেখানেও আমাদের কাছে দুটো ভ্যালুই আসবে। এখানে f2 ছিল বলে আমরা ডাইরেক্ট নিয়ে নিতে পারছিলাম। হ্যাঁ, মানে দুটো কন্ডিশন ছিল, একটা হচ্ছে আমার কাছে ক্লোজড ইন্টারভাল আর একটা ভেরিয়েবল, ওকে ওকে।
ঠিক আছে, এটা না মানে একদম ম্যাক্সিমাম মিনিমাম লিমিটের একদম মানে গ্রাফিক্যাল মেথডের অনেকগুলো কন্ডিশন আছে, সেই জায়গাটাতে কাজ করছে। যদি মনে হয় এই জায়গাটা একটু কনফিউশন লেগে যাচ্ছে, ছেড়ে দে, ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করবে, বরং সেটা তো বরং অসুবিধা হবে না। তো এক লাইন করতেও অসুবিধা হবে না, একটা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের। আর একটা লাস্টেরটা করে নি আর একটা, আর তো একটাই বাকি থাকলো। এইবার মনে হচ্ছে না এর থেকে এলপিটাই ভালো ছিল। আচ্ছা, এবারের গল্পটা দেখ, অনেকটা চেনা চেনা লাগছে। অ্যাডিটিভ সেপারেবল রিটার্ন ফাংশন, একটু আগে আমরা 2 নম্বরে বা কিছু একটা করেছিলাম। সেখানে কি করেছিলাম, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার, এই জিনিসটাই। কিন্তু সেখানে আমাদের কাছে যে গল্পটা ছিল কনস্ট্যান্টের জন্য, সেটা হচ্ছে এইটা u1 প্লাস u2 প্লাস u3। আর এখানে গল্পটা কিন্তু সিঙ্গেল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, অর্থাৎ এবার কিন্তু আমাদের কাছে কনস্ট্যান্টের ভ্যালুগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। মাথায় রাখবো এগুলো স্কোয়ার ফরম্যাটে আছে আর এটা মাল্টিপ্লিকেটিভ ফরম্যাটে। তাহলে এখানেও গল্পটা এটা বরং সোজা, একই রকম ভাগে এগোবো। এবং আবার এখানে বলে দেওয়া হয়েছে অ্যান্ড আর ইন্টিজার্স। ওকে, সো সলিউশনে যাব। স্টেজ প্রবলেম, 3 স্টেজ অ্যাজ ইউজুয়াল। x3 is equal to u1 into u2 into u3, that one is equal to 6. x2 is equal to u1 into u2, তো মানে একটা ডিভিশন হবে 6 বাই u3। x1 এর জন্য কি হবে, u2 ডিভিশন হবে x2 এর থেকে। তাহলে স্টেজ 1 এ যাচ্ছি। আমরা প্রথমে কি করব, x1 is equal to u1, তাহলে u1 ক্যান ভ্যারি ফ্রম 1 to 6। কেন 1 to 6? কারণ এই যেহেতু আমার ইন্টিজার প্রোগ্রাম, তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিতেই পারে আমার কাছে u1 বা x1 এই রেসপেক্টে, যেহেতু দুটোর সবকটা মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমাদের কাছে কি হচ্ছে, f1 x1 is equal to 0 থেকে 6 এর মধ্যে বিলং করছে, এবং স্টার্টিং কোনটা দিয়ে, u1 স্কোয়ার, কারণ আমার ফর্মটা ছিল ম্যাক্সিমাইজেশন অফ u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার। তাহলে u1 আবার কি, ইন্টিজার বলে দিয়েছে। তাহলে অপটিমাল ভ্যালু অফ রেকার্সিভ ইকুয়েশন উইল বিকাম, যদি আমি u1 1 থেকে 6 এর মধ্যে বিলং করে, তাহলে আমার কি কি আসতে পারে, এটা যদি 1 হয় তাহলে f1 x1 আসতে পারে 1, 2 হলে 4, 3 হলে 9, 4 হলে 16, 5 হলে 25, 6 হলে 36। কারণ কি, এগুলোর এর স্কোয়ার। ওকে, তাহলে স্টেজ 2 তে যাব। স্টেজ 2 মানে কোনটা, সেটা হচ্ছে আমার কাছে u1 ইন্টু u2, দ্যাট ইজ 6। এটা যেহেতু ম্যাথামেটিক্যাল ভ্যালু বসিয়ে করছি, বুঝতে আরও সুবিধা হবে। হোয়ার u1 u2 আর all integers and u1 can vary from 1 to 6। তাহলে u2 মানে কত, 6 বাই u1। এবার একটু তাকিয়ে দেখি u2 কি কি ভ্যালু নিতে পারে। যেহেতু u1 1 থেকে 6 এর মধ্যে ভ্যারি করছে, তাহলে u2 কিন্তু u1 এর সবকটা ভ্যালুকে নিতে পারবে না। যদি 6 বাই 1 হয় তাহলে নিতে পারবে, তাহলে এ একটা ইন্টিজারই হলো, কারণ এও কিন্তু ইন্টিজার। যদি 2 হয় u2 তাহলে 3, ওকে, এটাও নিতে পারলো। যদি 4 হয়, 3 হলেও নিতে পারবে, কারণ 2 হচ্ছে, তাহলে এটাও ইন্টিজার তৈরি হচ্ছে। 4 হলে নিতে পারবে না, তাহলে 3/2 u2 এর ভ্যালু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ইন্টিজার নয়। তার মানে u এর
4 এটা হবে না, 5 এটাও হবে না u1 যখন, কারণ ইন্টিজার হচ্ছে না। তাহলে একমাত্র u1 ইজ ইকুয়াল টু 6 আবার হলে তখন ইন্টিজার হচ্ছে। তাহলে u2 আর u1 যেহেতু ইন্টিজার, hence u1 when 4 and 5 are ignored as u2 become non-integers। তাহলে f2m x2 কত আসছে? ম্যাক্সিমাম অফ u2 স্কোয়ার প্লাস f1 স্টার x1। স্টার দিয়ে আমরা আগের দিনও দেখেছি, স্টার দিয়ে আমরা কি ডিনোট করছিলাম, যেগুলো আমাদের অপটিমাল রেজাল্ট আসছে, অপটিমাল ভ্যালুগুলো আসছে। তাহলে x1 মানে কত? x2 বাই u2, তার মানে এটার ফরম্যাট কি? স্কোয়ার। তাহলে x2 বাই u2 হোল স্কোয়ার। কিন্তু এগুলো সবকটা আমাদের ডাইরেক্টলি লাগছে না, আমাদের লাগছে কোনটা? শুধু 1, 2, 3 আর 6, তার রেসপেক্টে f1 x1 লাগছে। তাহলে 1, 4, 9, 36, এই চারটে ভ্যালু আমার f1 স্টার x1 এ আসছে। এবার যদি u2 তে যাই, তাহলে u2 হচ্ছে কোনটা কোনটা? 1, 2, 3, 6। আবার একবার একটু চেক করিয়ে দিই এখানে, 1, u2 কোনটা কোনটা বেরিয়েছে? 1, 2, 3, 6। তাহলে এই চারটের উপরে বেস করে আমরা এগোবো u2 তে। সো u2 ইজ ইকুয়াল টু 1, 2, 3, 6। তাহলে u2 স্কোয়ার মানে কত? 1, 4, 9, 36। তাহলে এইবার কি কি হচ্ছে? এইখানে একটা ক্যালকুলেশন করা হবে, যেখানে কিন্তু আমাদের ফাইনালি ওইটা লাগবে না। একটু তাকিয়ে দেখি, এটার দিকে তাকা। 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 2, কারণ আমাদের ক্যালকুলেশন হচ্ছে কিন্তু u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ পার্টিকুলারলি আওয়ার u1 স্কোয়ার। তাহলে 1 প্লাস 1 2, 4 প্লাস 1 5, 9 প্লাস 1 10, 36 প্লাস 1 37। দেন 1 প্লাস 4 5, 4 প্লাস 4 8, 9 প্লাস 4 13, 36 প্লাস 4 লাগছে না। কারণ কি? কারণ এক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যদি 6 হয় আর এখানে যদি 2 হয়, এটা 12 হয়ে যাচ্ছে। একটু তাকিয়ে দেখ, 1 ইন্টু 1 পসিবল, 2 ইন্টু 2 পসিবল, বা 2 ইন্টু 1 পসিবল, 3 ইন্টু 2 1 পসিবল, 4 ইন্টু 1 পসিবল, 1 ইন্টু 2 পসিবল, 2 ইন্টু 2 পসিবল, 3 ইন্টু 2 পসিবল, 6 ইন্টু 2 এটা পসিবল হলে 12 হয়ে যাবে, x1 ইন্টু x2, যেটা সম্ভব নয়। তাই এটা এখানে অফ হয়ে গেল। সেম অ্যাজ পরেরটায় তাকাই, 1 ইন্টু 3 ওকে পসিবল, 2 ইন্টু 3 6 পসিবল, 3 ইন্টু 3 9 হয়ে যাচ্ছে, সেটা পসিবল নয়, কারণ 6-এর উপরে আমরা উঠতে পারবো না, আমাদের সবকটার মাল্টিপ্লিকেশন হচ্ছে 6। তাহলে এইটা আবার এখানে অফ হয়ে যাবে। তাহলে এখানে কোনটা কোনটা অ্যাড হবে? 1 প্লাস 9 10, 4 প্লাস 9 13। এখানে শুধু একটাই হবে, 1-এর সঙ্গে 6, তাহলে কত হচ্ছে? 36 প্লাস 1 37। তাহলে এই রেসপেক্টে একটা আর এই রেসপেক্টে একটা। একটু তাকিয়ে দেখ, 2 5 10 37 এই কলামে, আর ফার্স্ট রোতে হচ্ছে 2 5 10 37। সো দ্য অপটিমাল ভ্যালুজ of f2 x2 are 2 5 10 37 for 1 2 3 6। Then final stage 3 for x3 is equal to u1 into u2 into u3। এবার u3 মানে কত? 6 by u1 into ut or 6 by x2। তার মানে সিম্পলি ওটাকে আবার লেখা হচ্ছে f2 star of x2। এবার এ কোটা ভ্যালু নিতে পারে, এও ওই চারটে ভ্যালুই নিতে পারে, 1 2 3 আর 6, কারণ এদের মাল্টিপ্লিকেশনে ওই গল্পটা আছে। তাহলে সেটার রেসপেক্টে আবার f2 x2 কত বেরিয়েছে এক্ষুনি আমরা ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে 2 5 10 37। তাহলে 2
5 10 37। এবার এখানে এখানে ক্যালকুলেট কর, ঠিক সেটাই আমাদের এই ট্রায়াঙ্গেলটাই লাগবে। এই ট্রায়াঙ্গেলটা বাদ যাচ্ছে, অরিজিনালি এই ট্রায়াঙ্গেলটা আমাদের কাছে বাদ যাচ্ছে। তাহলে এখানে তৈরি হচ্ছে কোনটা কোনটা, 3 6 11 38 অ্যাজ লাইক 1 2 3 4 2 6 3 6 11 38 3 6 11 38। So the optimal value of f3 x3 আর 1 2 3 6 এর জন্য 3 6 11 38। হেন্স ফর x3 is equal to 6 আমরা কোন ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি কার জন্য, সেটা হচ্ছে যখন x3 6, so we get the maximum value of z is equal to 38। এবার যখন u3 is equal to 1 or 6 দুটোর মধ্যে যে কোনো, তাহলে 6 বসালে আমরা পাচ্ছি u3 is equal to 6 by u1 into u2। জাস্ট বসিয়ে দে এখানে u3 এর জায়গায় 6, ভ্যালু আসছে u1 u2 is equal to 1। so when u3 is equal to 6 u1 u2 is equal to 1, এটা আসছে কিন্তু আমাদের একদম স্টার্টিং এর এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আসছে ক্যালকুলেশনটা। একটু তাকিয়ে দেখ এখানে u1 u2 is equal to 6 by u3, তার মানে u3 is equal to 6 by u1 into u2 এই পোর্শনটা থেকে জাস্ট ক্যালকুলেশন, সেইটাকেই ওখানে পুট করা হয়েছে। ঠিক আছে, তাহলে u3 যদি আমাদের কাছে 6 হয়, তাহলে 6 এটা করলে u1 u2 আমাদের কাছে 1 আসছে, u3 6 আসছে। u1 and u2 আর ইন্টিজার্স, তাহলে একমাত্র এই ভ্যালুতে u1 u2 কে হতে পারে, সেটা হচ্ছে যদি 1 হয়। তাহলে একটা রেজাল্ট আমাদের কাছে কি এলো, u1 1 u2 1 u3 6, এটা একটা রেজাল্ট এলো। দেন আরো চেক হতে পারে। এবার ধরা যাক u3 is equal to 1, তাহলে কি হতে পারে, x2 is equal to u1 into u3, তাহলে 6 by u3, তাহলে u1 into u2 কত হচ্ছে 6, তাহলে সেটা কি কি কারণে হতে পারে, u1 6 u2 1, অথবা u1 1 u2 6, তাহলে এই ভ্যালুগুলো হলে আমাদের হতে পারে। তাহলে কি কি রেজাল্ট আবার আসতে পারে, 1 6 1 6 1 1, তাহলে টোটাল রেজাল্ট কটা আসতে পারে, 1 6 1 মানে u1 u2 u3 u1 u2 u3 u1 u2 u3 and maximization is 38। পুরো বুঝতে পেরেছি, পুরো জিনিসটা হাতের সামনে না পড়লে এইভাবে অনলাইনে জিনিসটা একটু কষ্ট হচ্ছে। একবার বললাম অসুবিধা হবে না, একবার হাতে কাগজটা মানে হাতে পিডিএফটা পেয়ে গেলে দেখবি চোখের সামনে জিনিসটা থাকবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি পিডিএফ গুলো, ওকে, একটু বাদেই পাঠিয়ে দিচ্ছি। বল, কিছু কোশ্চেন আছে? আর স্যার কি কোশ্চেন থাকবে, কিসব যেন হচ্ছে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলে ফেলো। হ্যাঁ বলছি যে এগুলোর কি ভিডিও দেবেন তো? ভিডিও সময় লাগবে, কাল পরশু হবে হয়তো। ঠিক আছে, আগে আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, আমি আজকে একটু পরেই পিডিএফটা পাঠিয়ে দেবো। ওকে স্যার, এইগুলো পিডিএফ গুলো আমি পাঠিয়ে দেবো এক্ষুনি, একটু বাদে। ঠিক আছে স্যার। আগে পিডিএফটা দেখ। আগের ভিডিওগুলো কি দিয়েছেন, আগে অবধি যেগুলো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, দেখছি একটু। না মানে এই দুই অবধি দেওয়া আছে, বাকিগুলো একসাথে দিয়ে দেবো সব। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে রাখছি আজকে, হ্যাঁ।